haloalkanes reaction part 2. Okay, so next reaction, that dehydrohalogenation. Dehydrohalogenation or beta elimination reaction or beta elimination reaction. Dehydrohalogenation or beta elimination reaction. So that means when you are taking on alkyl halide, suppose CH3 CH3 Br, alcoholic KOH and heat. Alcoholic KOH and heat. So then, if you are giving the alcoholic KOH, not aqueous KOH, তুমি আগে পড়েছো aqueous KOH এর সেখানে Br রিপ্লেস করে OH হয়, substitution reaction. So that depends on alkyl halide. সেখানে 1 ডিগ্রি হলে SN2 হয়, 2 ডিগ্রি 3 ডিগ্রি হলে সেখানে SN1 মেকানিজম ফলো করে। বাট এখানে নিচ্ছি আমি alcoholic KOH, not aqueous. Alcoholic KOH means any alcohol, CH3OH, C2H5OH, any alcohol. So alcoholic KOH and heat. So alcoholic KOH এবং হিট করলে কি হয় দেখো, যেই কার্বনটা হ্যালোজেন আছে, halogen attached to this carbon, so also hydrogen removed from the nearest carbon. তাহলে দেখো হ্যালোজেন যেই কার্বনটা আছে সেই কার্বনটাকে আমরা বলি alpha carbon, তার পাশের গুলোকে বলে beta carbon. So this is also beta and this is also beta. So there are two beta carbons. So there are two beta carbons are there, two beta carbons. So you can remove the hydrogen from any one, this or this, any one, because these two betas are symmetrical. তাহলে আমার কিন্তু এখানে কোনো সমস্যা নেই, যেখানে খুশি বিটা বের করতে পারি। তার মানে যেখানে হ্যালোজেন আছে তার পাশের থেকে H বের হবে, একে বলে dehydrohalogenation. Why this is dehydrohalogenation? D মানে হচ্ছে রিমুভাল, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন and halogen মানে হচ্ছে হ্যালোজেন. So dehydrohalogenation means removal of hydrogen and halogen. So removal of bromine or halogen, and from the beta carbon another hydrogen will remove. This is called dehydrohalogenation. And why this is called beta elimination? Elimination means eliminate, elimination, বাদ দিয়ে দিচ্ছ, elimination reaction. Why this is beta elimination? Because from the beta carbon hydrogen elimination is happening. So that's why this is called beta elimination reaction. So beta elimination reaction, why this is beta elimination? With respect to alpha, from the beta carbon hydrogen from any beta, যে কোনো একটা বিটা থেকে হাইড্রোজেন বের হবে। তাহলে আমার কি হচ্ছে দেখো দেখি এখানে, তাহলে এখানে হচ্ছে আমার CH3 এখানে একটা Br, এখানে একটা H, এরকম করে বের হবে H Br বিটা কার্বন থেকে, এটা আলফা এটা বিটা, তাই সেখানে এটা বেরিয়ে গিয়ে H Br একটা ডবল বন্ড পড়েছে এখানে। এই যে H Br টা বের হলো, it reacts with KOH এবং এখানে ফরমেশন হবে KBr প্লাস ওয়াটার, এটা হচ্ছে প্রোডাক্ট। এই যে H Br টা বের হলো এখান থেকে, যদি বলো না আমি এখান থেকে বের করব H, একই ব্যাপার, বের করতেই পারো তুমি। এটা হচ্ছে তোমার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন কি হচ্ছে, হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে এবং আলফা পজিশনে যে হ্যালোজেনটা আছে তার সঙ্গে বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে HBr বের হচ্ছে এবং ওই HBr টা KOH এর সঙ্গে রিঅ্যাকশনটা হচ্ছে KBr প্লাস ওয়াটার। একে বলছি আমরা dehydrohalogenation. Why this is dehydrohalogenation? Because D means removal, hydro means hydrogen, halogen মানে হচ্ছে হ্যালোজেন, হাইড্রোজেন এবং হ্যালোজেন বের হবে। তোমাকে আমি এই একটা এক্সাম্পল দিয়ে বললাম, তোমাকে আমি তোমাকে এটা মেকানিজম শেখাচ্ছি, তোমাকে আমি এটা নরমাল শেখালাম, তোমাকে আমি এটা মেকানিজম শেখাচ্ছি, তুমি মেকানিজমটা দেখে নাও কিভাবে হয় রিঅ্যাকশনটা। এইটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার।
আচ্ছা, দেবমিতা, সৌরদীপ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাকে মেকানিজম দেখাই। এটা দেখো, আমার এই আমি এখানে লিখছি, এটা মুছে দিয়ে। তাহলে আমার এখানটায় বিআর আছে, ঠিক আছে। এবার আমি এই কম্পাউন্ডটা এখানে লিখছি। আবার এই কম্পাউন্ড আমি এরকম করে লিখলাম। দেখো এই কম্পাউন্ডকে লিখেছি এখানে। এবার এখানে কি হয় দেখো, তোমার এখানে অ্যালকোহলিক ইউনিট আছে। সো ফ্রম দ্য অ্যালকোহলিক ইউনিট ইট অলসো প্রডিউস দ্য OH মাইনাস আয়ন। এটা প্রডিউস হয়েছে OH মাইনাস আয়ন। এবারে কি হয়, এই OH মাইনাস আয়নটাকে বলি আমরা হাইড্রক্সিল আয়ন। এবং এটা কি করে, এটা কি করবে, এই হাইড্রক্সিল আয়নটা কি করবে, এইচ টাকা নিয়ে নেবে। এইচ টাকে নিয়ে নেবে, প্রোটন অ্যাকসেপ্টর। একদম ঠিক বলেছো। তাহলে এই যে OH মাইনাস আয়নটা কি করবে, এটা প্রোটনটাকে নেবে এরকম করে, এখান থেকে প্রোটনটাকে নিল, মানে অনলি H প্লাসটাকে নেবে। তখন এই বিআরটা বেরিয়ে যাবে লিভিং গ্রুপ। এটা হচ্ছে ALG। ALG মানে কিন্তু LGPV বা LG ফিস কিন্তু নয়, এটা কোনো কোম্পানির নাম নয়। LG হচ্ছে লিভিং গ্রুপ। যে তোমাকে ছেড়ে চলে গেল সে হচ্ছে লিভিং গ্রুপ। যে তোমার সঙ্গে আর নেই এখন, আগে ছিল, সে হচ্ছে লিভিং গ্রুপ। তোমাকে যে ছেড়ে চলে যাচ্ছে এখন, সেও তোমার কাছে লিভিং গ্রুপ। তাহলে এখানে বিআরটা হচ্ছে লিভিং গ্রুপ। কেন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কেন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন? নিশ্চয়ই অন্য কোনো ভালো লোকের কোনো সন্ধান পেয়েছে। তার মানে এই বন্ডটা কিন্তু স্ট্রং ছিল না তোমাদের মধ্যে, এই বন্ডটা উইক বন্ড ছিল, এই বন্ডটা স্ট্রং ছিল না। কেন স্ট্রং ছিল না, কেন? কারণ এ সেলফিশ। এই যে বন্ড আছে, ওয়ান বন্ড মিন্স টু ইলেকট্রন, সেখানে দুজনের কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতে হয় বন্ডটাকে স্ট্রং রাখার জন্য। কিন্তু সেখানে বিআরটা কিন্তু সেলফিশ থাকার জন্য সে কি করেছে, খালি এর থেকে নিয়েছে, খালি এর থেকে সব নিয়ে নিচ্ছে, কারণ বেশি ইলেকট্রোনেগেটিভ। সো দ্যাটস ওয়াই বিআরটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। আই হলে আরো ভালো লিভিং গ্রুপ হবে, কারণ আই এর বন্ড লেন্থটা বেশি, তাই সে বন্ডটা ভীষণ উইক, তাই সে তোমার ছেড়ে তোমাকে চলে গেল, সেটা লিভিং গ্রুপ। এবারে এখানে হাইড্রোজেনটাকে নিল OH মাইনাস, তখন কি করে, এই যে বন্ডটা এখানে আছে, এই বন্ডটা পরে এখানে এসে শিফট হয়ে যায়। তাহলে OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নিচ্ছে, দিয়ে হয়ে গেল ওয়াটার, আর এই বন্ডটা পরে কার্বনে শিফট হলো, বিআরটা বেরিয়ে গেল লিভিং গ্রুপ। তাহলে দেখা যায় কি হলো ব্যাপারটা এখানে, আমি হচ্ছে এগুলো লিখছি এখানে, CH2 সিঙ্গেল বন্ড ডবল বন্ড হয়ে গেল, এটা হচ্ছে CH, এটা সিঙ্গেল বন্ড CH3, ব্যাস এই তো ব্যাপার তোমার। আর এখানে বিআর বেরিয়েছে, বিআর মাইনাস আর H2O, তাহলে আমি এখানে H2O লিখছি, আর বিআর মাইনাস তো একটা আয়ন, এখানে K প্লাস ছিল, একা একা পড়ে আছে K প্লাস, OH মাইনাস, তো সে KBr হয়ে গেল, তাই জন্য KBr। তার মানে বিআর তার নতুন ফ্রেন্ড পেয়ে গেল K প্লাস কে, এবং তার সঙ্গে খুব স্ট্রং বন্ড করে গেল, সেই বন্ড আর ভাঙবে না, ও লাইফ টাইম থেকে গেল। বুঝছো স্যার? স্যার আমি ওপরটাকেই এখানে বললাম মেকানিজম দিয়ে, বিটা। বলো। স্যার বলছি যদি সিএল থাকতো তাও বেরিয়ে যেত স্যার? একদম Cl Br লিখেছি এখানে, তুমি এখানে যে কোনো হ্যালোজেন নাও, Br, তুমি এখানে যা খুশি নিতে পারো, I Br Cl যাই নাও সবই বেরোবে, ভালো বেরোবে I, তারপরে হচ্ছে Br, তারপরে হচ্ছে Cl, যাই থাকুক এই বেরোবে, I Cl Br যাই থাকুক এই রিঅ্যাকশন হবে। মানে তুমি এখানে যে কোনো হ্যালোজেন নাও, তুমি এখানে যে কোনো হ্যালোজেন নাও তাহলে হবে। তাই লিখেছি নামটা না, ডি হাইড্রো হ্যালোজেনেশন। ডি মানে বেরিয়ে চলে যাওয়া, রিমুভাল। হাইড্রো মানে হাইড্রোজেন, আর হচ্ছে তোমার হাইড্রো মানে কিন্তু হাইড্রোজেন, আর হাইড্রা মানে কিন্তু ওয়াটার। হাইড্রো তাই হাইড্রোজেন, হাইড্রা তখন সেখানে কিন্তু বলতে ওয়াটার। তাই হাইড্রো মানে হাইড্রোজেন, আর হ্যালোজেন যে কোনো হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, প্রোটিনের তো অনেক প্রবলেম তার জীবনে, ঠিক আছে, প্রোটিন তার অনেক প্রবলেম,
আপনার কথাগুলো আমার কাছে কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার আমাকেও। কথা কেটে কেটে আসছে কেন গো? স্বর্ণাভ সৌরভ কি কেটে কেটে তোমার স্বর্ণাভ কথা আমি কেটে একটু শুনতে পাচ্ছিলাম, কেটে 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 আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি তো হ্যাঁ স্যার, জাস্ট অল্প একটা অল্প কাটছে মিটিং স্যার, শেষ করলাম। হ্যাঁ অল্প অল্প কাটছে স্যার, মাঝে মাঝে অল্প অল্প। এখন কি শুনতে পাচ্ছো দেবমিতা? কি আগে গুলো ভালো শুনতে পাওনি, আগে যেটা বলেছি? হ্যাঁ স্যার শুনতে পেয়েছি, কিন্তু মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আমার তো ওই ওয়াইফাই এর লোককে ডেকেছিলাম, তোমরা বলছিলে কাটছিলে বলে আমি ডাকছিলাম লোককে, লোকটা তো টেস্ট করে গেছে আগের 3 দিন মতো আগে, ওরা বললো সব ঠিক আছে, টেস্ট করে বলে গেল। আচ্ছা তো এটা তখন হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন, এটা আমি মেকানিজম দিয়ে বুঝতে পারলাম। এটা খাতায় লিখে নিচে মুছে দেবো। হ্যাঁ স্যার। अस्मिता হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবারে দেখো তোমাকে আমি আরেকটা রিঅ্যাকশন দেখাচ্ছি এই বিটা রিলেশন স্যার রিঅ্যাকশন। স্যার স্যার নিচে কি জিনিসের আপনি রেঞ্জ লিখেছেন স্যার? I greater than BR greater than ওই CL? যে লিভিং গ্রুপ এলজি বললাম না, যে সেখানে বিআর হ্যালোজেনস গুলোর মধ্যে এটা হচ্ছে লিভিং গ্রুপের অর্ডার। আচ্ছা ঠিক আছে। Done sir. Next Roman 2, next another reaction of beta evolution reaction। ধরো সেখানে এখানে ওটা আই আছে, তুমি এখানে নিচ্ছ অ্যালকোহলিক KOH এন্ড হিট, তাহলে এখানে কোথা থেকে হবে? এখানে দুখানা বিটা কার্বন আছে, যেখানে এখানে এটা আলফা, এটা বিটা, এটা বিটা, তাহলে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলে কোথা থেকে বের হবে হাইড্রোজেন গুলো? যেখানে H বেশি আছে, এখানে যেখানে হাই দুটো এরকম করে আছে, তাহলে তুমি এখানে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলে কোথা থেকে বের হবে হাইড্রোজেন, কোন বিটা থেকে বের হবে? সেই দিকের একটা রুল আছে। না, বেশি থেকে বের হবে না। এটা লেখো খাতায়, সেটজিএস রুল। এটা হচ্ছে সেটজিএস রুল। যখন এরকম দুখানা বিটা কার্বন থাকবে তখন কি হবে সেটা করেছি সেটজিএস রুল। খাতায় লেখো, ডিউরিং ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, খাতায় রুলটা লেখো, ডিউরিং ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, ডিউরিং dehydrohalogenation of alkyl halide, most substituted alkene will be the main product. During dehydrohalogenation of alkyl halide, most substituted alkene is the main product. That means hydrogen removed from that beta carbon, that means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atom. That means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atom. Lesser number of hydrogen atom. তাহলে দেখো বলেছে পুর বিকাম মোর পুর, বলেছে যার নেই তার থেকে সব নিয়ে নাও,
যার যে গরিব লোক তার থেকে বেশি করে সব নিয়ে নাও, দিয়ে তুমি সেইগুলোকে নিয়ে যারা ধনী তাদেরকে দিয়ে দাও। এটা হচ্ছে সেজেস বলেছে। গরিবের কাছ থেকে সমস্ত টাকাগুলো নিয়ে তুমি নীরবে দেশ ছেড়ে চলে যাও, নীরব মোদীর মতো। ঠিক আছে, নীরব মোদীর মতো করে তুমি নীরবে দেশ ছেড়ে চলে যাও, এটা সেজেস বলেছে। আচ্ছা, তো এখানে দেখো আমার এখানটা হ্যালোজেন আছে, এটা বিটা এটা বিটা, তো কোথায় হাইড্রোজেন কম, এখানে না এখানে? লেফট না রাইট? লেফট লেফট। তাহলে এখান থেকে বেরোবে হাইড্রোজেন। সেজেস তাই বলেছে যে হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন হুইচ কন্টেইনস লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে তোমার প্রোডাক্টটা হবে বেসিক্যালি এইটা, এটা হচ্ছে 80% প্রোডাক্ট, এটা মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে বিউট টু ইন, আর এখান থেকে বেরোতে পারে কিছুটা, সেটা 20%, সেটা 20% হবে, সেটা হচ্ছে বিউট 1 ইন। বিউট 2 ইনটাই মেইন প্রোডাক্ট, বিউট 1 ইনটা কম প্রোডাক্ট হবে 20%, তোমাকে একটাই লিখতে হবে ওই মেইন প্রোডাক্টটা, আর বাকি যে হয় ওই কে বা কেআই আর ওয়াটার হবে, প্লাস কেআই প্লাস ওয়াটার। তার মানে যখন তোমার কাছে কোনো অপশন আসবে তখন তুমি সেখানে কি করছো, যেখান থেকে বেরোবে, যেখানে কম সেখান থেকে হাইড্রোজেনটা বেরোবে, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। স্যার বিউট 2 ইন আর বিউট 1 ইন দুটোই হবে একই রিঅ্যাকশনে? দেখালাম দুটো অপশন দেখালাম তো, তুমি বেসিক জায়গায় বুঝতে পেরেছো কি, যে দুটো বিটা আছে এখানে, দুখানা বিটা, দুখানা থেকেই বেরোতে পারবে, দুটো তো অপশন আছে। তো সেট যে বলেছে, সেট যে বলেছে যে যেখানে কম সেখান থেকে বেরোবে, তাই সেটা 80%, 100% তো কোনো কিছু হয় না, তাই আরেকটা থেকে বেরোতে পারে, সেটা অনেক কম, তাই 20% লিখেছি এটা। স্যার ওইটাকেও কনসিডারেশন রাখবো? হ্যাঁ একদম করতে হবে। হ্যাঁ স্বর্ণা বলো। স্যার বলছি এখানে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে স্যার? মোস্ট সাবস্টিটিউটেড মানে হচ্ছে, ধরো ডবল বন্ডটা কোথায় পড়ছে, এখানে পড়েছে, তাহলে এখানে হাইড্রোজেন কম, যেখানটা হাইড্রোজেন কম তাকে বলে মোস্ট সাবস্টিটিউশন। মানে ধরো আমি কম্পাউন্ড লিখছি এরকম করে, ধরো আমি এরকম একটা কম্পাউন্ড লিখেছি, দিয়ে বললাম তুমি মেনশন করো তো কোন কার্বনটা বেশি সাবস্টিটিউটেড, মানে যেখানে হাইড্রোজেন কম, তাহলে এই কার্বনটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, এই কার্বনটা তোমার হচ্ছে এই কম্পাউন্ডের মধ্যে মোর সাবস্টিটিউটেড। সাবস্টিটিউটেড মানে কি, এখানে হাইড্রোজেন কম আছে, মানে এখানে বেশি করে রিপ্লেসমেন্ট হয়েছে, আমার এখানে 3খানা হাইড্রোজেন, তাহলে এটা কম সাবস্টিটিউটেড আছে এই কার্বন, এখানে 2খানা হাইড্রোজেন 2, সো দিস ইজ মোর সাবস্টিটিউটেড। অ্যালকিনটা সেভাবেই হবে পারবেশন। এইজন্য বললাম না যে এরিয়া 20% কেন লিখেছেন? কি লিখেছি, এরিয়া 20%, ওইটার মানে আরেকবার বলবেন তো? আমার এখানে দুখানা বিটা আছে, দুটো অপশন আছে বেরোনোর, একটা বেরোতে পারে এই বিটা, আমি যেটা লিখছি এখানে অ্যাকচুয়ালি বিটা 1 বিটা 2, আমার দুটো থেকে বেরোনোর অপশন আছে। সেরজিয়াসফুল বলেছে যে সেই বিটা থেকেই বেরোবে হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন কম আছে, সেটাই মেজর প্রোডাক্ট হবে। মেজর, একে বলে মেজর প্রোডাক্ট। 80% মানে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা মেজর 80%, এটা মাইনর প্রোডাক্ট। একটা মেজর একটা মাইনর, দুটো অপশন কেন বুঝতে পেরেছো, যে দুটো অপশন এখানে আমার আছে। হয়েছে স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। কার কোনো প্রবলেম আছে কি এই ব্যাপারটাতে? না স্যার।
আচ্ছা, এখানে মেনশন করে দিই যে ডিহাইড্রোহ্যালোজিনেশন or beta elimination reaction by alcoholic KOH it following the order 3 ডিগ্রি 2 ডিগ্রি না, এখানে কনফিউশন পড়ে যাবে। এই রিঅ্যাকশনটা অর্ডার হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এই অর্ডার ফলো করে। মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড giving the more elimination reaction, beta elimination reaction, then 2 ডিগ্রি then 1 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি যদি হ্যালাইডটা হয় তাহলে সেখানে ভালো করে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে। যদি এক্সামে এরকম থাকে অ্যালকোহলিক কেওই লিখেছে, আমি এখানে লিখেছি অ্যালকোহলিক কেওইচ, তাহলে আমার তো এখানে কি আছে অ্যালকোহল প্লাস কেওইচ, আমি এখানে বলছি যে অ্যালকোহল প্লাস কেওইচ মানে কি হতে পারে সেখানে C2H5OH একটা অ্যালকোহল প্লাস কেওইচ, এরকম তো হতেই পারে। আমি লিখে দিচ্ছি অর, মানে এটা মানে কিন্তু এই জিনিস একই জিনিস। দেখো তুমি যদি ঘাবড়ে যাবে না, অ্যালকোহলিক কেওইচ মানে কি C2H5OH প্লাস কেওইচ এরকম হতেই পারে, এটা অ্যালকোহলিক কেওইচ। তাহলে এই ক্ষেত্রে অ্যালকোহলিক কেওইচ দিয়ে হিট করলে তোমার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের কিন্তু অনেক বেশি টেন্ডেন্সি বিটা এলিমিনেশন রিঅ্যাকশন দেওয়ার। অনেক বেশি টেন্ডেন্সি বিটা এলিমিনেশন রিঅ্যাকশন দেওয়ার। ডান, এটা মুছে দেবো। হ্যাঁ স্যার। আর একটা কথা বলে নি, সেটা হচ্ছে তোমাকে আমি একটা কম্পাউন্ড যদি দিই, দুটো কম্পাউন্ড বলি যে কোনটা এসএন আর কোনটা এসএন টু, সেটা বলতে পারবে? যেটা আগের দিন স্বর্ণাভ গ্রুপে পোস্ট করেছিল বাড়ির হোমওয়ার্কটা, সেটা তুমি আগের ক্লাসে করে নিয়েছিলে যে কোন কম্পাউন্ডটা এসএন1 দেবে, কোন কম্পাউন্ডটা এসএন2 দেবে। সেটা তো হয়ে গেছে বলা, তুমি করতেই পারবে। ওরকম কোশ্চেন তোমার বোর্ড এক্সামে থাকবে। তোমাকে 30 দেবমিতা আর স্বর্ণাভ সৌরদীপ, তোমরা তো সিবিএসসি তে পড়ো, আর আসমিতা তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ো। তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা কিন্তু একটাই হয় পরীক্ষা, ঠিক আছে? একদম ওই ইয়ার এন্ডিং এ পরীক্ষা হবে তোমার স্কুলে, মানে যেরকম হয় নরমাল এক্সাম হয় এইচএস পরীক্ষা সেরকমই হবে। কিন্তু তোমাদের যে যারা সিবিএসসি তে পড়ো তাদের কিন্তু পরীক্ষাটা দুটো টার্মে হবে। আপাতত জুলাই মাসের এন্ডে সিবিএসসি একটা গাইডলাইন দেবে যে তোমার কোন টার্মে কতটা সিলেবাস হবে, সিলেবাসকে হাফ ভাগ করে দেবে। তো সেই তখন তা বুঝতে পারবে। এবং তোমাদের 4টে অপশন আছে পরীক্ষা হওয়ার, সেটা ডিপেন্ড করবে যে তোমার কিভাবে সিচুয়েশন ইমপ্রুভ করে, তার উপর ডিপেন্ড করে হবে। যদি সিচুয়েশন ইমপ্রুভ করে যায় তাহলে যদি সেপ্টেম্বর মাসে স্কুল খোলে তাহলে সেখানে তোমার স্কুলে গিয়ে ওই টার্ম 1 পরীক্ষাটা হবে, সেখানে তোমার 90 মার্কসের এমসিকিউ পরীক্ষা থাকবে, পুরোটা ওএমআর সিটে পরীক্ষা হবে। পরীক্ষা শেষে তোমার স্কুলের টিচার যে অ্যাডমিন থাকবে সে ওই ওএমআর সিটটা ওইখানে তুলে দেবে ওই ওয়েবসাইটে, সিবিএসসির আইটি পোর্টালে। হয়ে গেল পরীক্ষা, জমা দিয়ে দিলে। প্রত্যেকটা সাবজেক্টের 90 মিনিটসের করে এমসিকিউ পরীক্ষা হবে। তোমার টোটাল সিলেবাসের 50% সিলেবাস নিয়ে। 50% সিলেবাস কতটা সেটা তোমাকে এই মান্থের এন্ডে সিবিএসসি ইনস্ট্রাকশন দেবে। অপশন 2, যদি সেখানে করোনা পরিস্থিতি ভালো ইমপ্রুভ না করে, যদি সেখানে নভেম্বরে স্কুল না খোলে, যদি সবার ভ্যাকসিনেশন কমপ্লিট না হয়, তখন তোমাকে ওয়ার্ক ফ্রম হোম পরীক্ষা হবে। তখন তোমার স্কুলে যে ইন্টারনাল এক্সাম গুলো হচ্ছে সেটা হেভি ইম্পর্টেন্ট। সেই ইন্টারনাল পরীক্ষার নাম্বার কিন্তু ডিপেন্ড করবে তোমার বোর্ড এক্সামের রেজাল্টে। এবং সেখানে তোমার ওই এমসিকিউ পরীক্ষাটা সিবিএসসি বাড়ি থেকে নেবে, তুমি বাড়ি থেকে বসে পরীক্ষা দিতে পারবে অনলাইনে। অপশন 2। অপশন 3 হচ্ছে তোমার ধরো এই টার্ম 1 এর পরীক্ষাটা স্কুলে গিয়ে হলো না, তুমি বাড়ি থেকে অনলাইনে দিলে, তাহলে তোমার যে স্কুলের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে 3টে যে পিরিয়ডিক টেস্ট হবে, হাফ ইয়ারলি হবে, যা যা পরীক্ষাগুলো হবে, তার উপর বেস করবে প্রজেক্টস এর মার্কস এবং পোর্টফোলিও এবং সেখানে তারপরে তোমার হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটি, ল্যাব অ্যাক্টিভিটি সমস্ত নাম্বারগুলো নিয়ে স্কুলের টিচার তোমার নাম্বার সেখানে পোর্টালে, আইটি পোর্টালে আপডেট করবে। যদি এইটা ধরো নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হলো না, তোমার সেখানে বাড়ি থেকে একটা এরকম কিছু পরীক্ষা হলো, বই দেখে পরীক্ষা বাড়িতে দিলে, তো
ধরো সেরকম হলো, তাহলে সেখানে যদি মার্চ এপ্রিল যদি অবস্থা উন্নতি হয় মানে 22 সালে, তখন স্কুলে গিয়ে তুমি পরীক্ষা দেবে, তখন তোমার কিন্তু অনলি টার্ম 2 যে সিলেবাস সেটা থাকবে, তখন টার্ম 1 থাকবে না, পুরো সিলেবাস একসঙ্গে নেবে না পরীক্ষা। এবং সেখানেও কিন্তু বলেছে যে 90 মিনিটসের একটা এমসিকিউ হবে, সেটাও না সেখানে বলেছে টার্ম 2 পরীক্ষাটা কিন্তু মানে সাবজেক্টিভ হবে, মানে সেখানে শর্ট আনসার টাইপ লিখতে হবে, সেইটা স্কুলে গিয়ে সেটা লিখতে হবে। যদি ধরো তোমার সেখানে মার্চ এপ্রিলে অবস্থা উন্নতি হলো না 22 সালে, তখন আবার লকডাউন হলো, আরো বেশি বেড়ে গেল, ডেল্টা 10টা চলে এলো বেশি করে, তখন তোমার পরীক্ষা যদি কিছুই না হয়, তখন তোমার স্কুলের যে ইন্টারনাল নাম্বার গুলো সেটাই তোমার সিবিএসসি যে বোর্ডস এক্সাম সেটা হাইলাইট হবে। এতগুলো অপশন সেখানে আছে। স্যার হ্যাঁ স্যার এই যে টার্ম 1 স্যার কত মার্কস হবে, 40 নাকি 50? কত মার্কসে সেটা এখনো কিছু বলেনি, কিন্তু কিছু কিছু স্কুল সেটাকে 40 বলছে, কিন্তু যতক্ষণ না এখনো সিবিএসসি তো ওই নতুন মিনিস্টার এলো, আবার ওই আগের মিনিস্টার চেঞ্জ হয়ে গেল না, তো এখনো প্ল্যানিং হচ্ছে, এখন প্ল্যানিংটা হয়ে ওটা ঠিকঠাক হলে ওটা এই 22 জুলাইয়ের পরে ওরা জানিয়ে দেবে। একটা মিটিং আছে 21 22 মিটিং আছে, 23 জানিয়ে দেবে ওরা যে কোন সিলেবাস কি হবে, কত মার্কসের। খালি বলেছে 90 মিনিটসের পরীক্ষা হবে, এইটুকু বলেছে। টার্ম 1টা 90 মিনিট, টার্ম 2টা 2 আওয়ার্স, এই পরীক্ষার ওরা টাইম দিয়েছে। তো তোমার কোনো টেনশন নেই, তুমি তোমার সিলেবাসের কোনো কিছু রিডিউস হবে না, এই সিলেবাসে থাকবে। যদি যেগুলো রিডিউস করবে সেটা আমি পড়াচ্ছি না, সেটা আমি জানি কোন রিডিউস করছে না। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি যা করবে ওই রিডাকশনই হবে, সেখানে তোমার একটাই পরীক্ষা হবে আসমিতা, দিনের শেষে, বছরের শেষে, সেই পরের বছর আবার ওই মে জুন মাসে তোমার পরীক্ষা হবে। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। হ্যাঁ বেঙ্গল বোর্ডরা অনেক কপি করে সিবিএসসি এর, মনে হয় স্যার আমাদেরও জুলাইয়ে এরকমই কিছু বলবে কি হাফ এক্সাম আগে হবে, হাফ এক্সাম পরে হবে। হ্যাঁ সেটা হতে পারে, সেটা এখন ওরা সিবিএসসি টাকে কপি করে এখন ওরা ডিসিশন নেয়নি, এখন হয়তো বলবে, কারণ সিবিএসসি যা হবে আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল তাই হবে। হ্যাঁ তো ওরমই করবে, ওরা যেরকম সিবিএসসি রা ওদের নভেম্বরে নিচ্ছে, আমাদের মনে হয় ডিসেম্বরে এরকম কিছু নেবে, কেন কি আমাদের সেশন মে থেকে স্টার্ট হয়েছে, তো ওই ডিসেম্বরের মতো নেবে। আচ্ছা একদম। এবারে নেক্সট দেখো, তাহলে আমার হ্যালো অ্যালকেনের সব রিঅ্যাকশন কমপ্লিট। আমি এখন হ্যালো অ্যারিনস প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো বলো। প্রিপারেশন হয়ে গেছিল, রিঅ্যাকশন হয়নি। প্রিপারেশন হয়ে গেছিল, রিঅ্যাকশন হয়নি। হ্যালো অ্যারিনস রিঅ্যাকশন। আচ্ছা হ্যালো অ্যারিনস রিঅ্যাকশন টোটাল তোমাকে আমি 5টা রিঅ্যাকশন শেখাবো এখানে, যেগুলো হেভি ইম্পর্টেন্ট। ওই টোটাল 5 রিঅ্যাকশন তোমার অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা টপিকে থাকবে এবং একই কনসেপ্ট। আচ্ছা দেখো ভালো করে, আমি তোমাকে সত্যি পড়াইনি হ্যালো অ্যারিনস এর রিঅ্যাকশন পড়াইনি তো আগে? না স্যার প্রিপারেশন হয়েছিল শুধু স্যার। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে হ্যালো অ্যারিনস। ধরো আমি এখানে একটা হ্যালোজেন সিএল বসালাম, সিএল বিআরআই যা কিছু হতে পারে, এটা হচ্ছে হ্যালো অ্যারিনস। তোমাকে আমি বলেছি এটা যে এই যে সিএলটা আছে, এই সিএলটার মধ্যে লোন পেয়ার আছে মাথায় এরকম, এই যে লোন পেয়ার। সো ডিউ টু লোন পেয়ার দিস ইজ প্লাস আর এফেক্ট, এখানে প্লাস আর এফেক্ট আছে। তোমাকে আমি কি প্লাস আর মাইনাস আর শিখিয়েছি আগে? হ্যাঁ স্যার প্লাস আর শিখিয়েছেন স্যার। আচ্ছা তাহলে প্লাস আর মানে হচ্ছে বেনজিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, এনহান্স করছে ডেনসিটি। মানে কি রকম, এই বন্ডটা এখানে আসছে, আমার সঙ্গে সঙ্গে আঁকো তোমরা, নাহলে পারবে না আঁকতে। এই আঁকাটা কি আমি আগের দিন শিখিয়েছিলাম আগে ক্লাসগুলোতে? না স্যার। এখনই আমার সঙ্গে খাতায় আঁকো, এই জিনিসটা আগে আঁকো। প্লাস আর গ্রুপ মানে হচ্ছে লোন পেয়ার কন্টেনিং গ্রুপ,
প্লাস আর এফেক্ট মানে হচ্ছে পজিটিভ রেজোনেন্স এফেক্ট। এই গ্রুপটার মধ্যে ইলেকট্রন আছে তাই এটা বেনজিন রিংকে ইলেকট্রন দেবে। এটা হচ্ছে প্লাস আর এফেক্টিং গ্রুপ, Cl Br I এরা হচ্ছে প্লাস আর এফেক্টিং, মানে এখানের মধ্যে লোন পেয়ার আছে। তাহলে তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকো কি বলতে পারবে না, এই দুটো আগে আঁকো, আঁকা হলে বলবে। হয়ে গেছে। এবারে দেখো এই যে লোন পেয়ার গুলো আছে, এই যে লোন পেয়ার গুলো আছে এটা সব লোন পেয়ার, এই বন্ডটা এখানে এসছে, তাহলে কি হয় দেখো আমার স্টেপটা তুমি এখানে দেখো, এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে, আর এখানে তোমার হয়েছে ডবল বন্ড, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, আর এখানে তোমার হয়েছে প্লাস সাইন, আর এই সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়েছে কারণ ওই লোন পেয়ারটা চলে এসেছে এখানে, তখন এই যে পাই বন্ডটা সেটা পরের কার্বনে চলে যায়, তখন এখানে মাইনাস হয়। এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার। মানে পাই বন্ডটা শিফট করলো, লোন পেয়ারটা চলে এলো। আমার সঙ্গে সঙ্গে আসছো তো? আসমিতা বুঝতে পারছো তো, না একদম লাস্টে গিয়ে বলো কিছু বুঝতে পারিনি? স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, এই দেখো এখানে Clটা লিখেছি, এই যে লোন পেয়ারটা এখানে মুভ করলো, তখন এই সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়ে গেছে। তাহলে যখন এই যে লোন পেয়ারটা এখানে এসে ডবল বন্ড হলো, তখন কার্বনের 5টা হাত হয়ে গেছিল, তখন এই পাই বন্ডটা শিফট করে পরে কার্বনে গেছে, এই যে নেগেটিভ সাইন হয়ে গেছে, আর ওইখানে Cl এর পজিটিভ সাইন হয়েছে। দেবমিতা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই দুটো আঁকবো আগে। স্যার আমি গ্রুপ থেকে ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তোমার তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, এইটা খাতায় ড্র করো আমার সঙ্গে সঙ্গে। স্যার হ্যাঁ স্যার একবার গাইড করুন স্যার, কি আপনি এঁকেছেন স্যার? এখানে ক্লোরোবেনজিন লিখেছি, এখানে Cl এর লোন পেয়ার আছে, দিস ইজ আ প্লাস আর এফেক্ট। এটা আগে খাতায় আঁকো, এই জিনিসটা খাতায় আঁকো আগে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার মানে যেটুকু পোরশন বোর্ডের জন্য রিডিউস হবে সেটা কি যেই মেস থেকে রিডিউস হবে? না, সেখানে কিচ্ছু রিডিউস হবে না, আর বোর্ডসেও কোনো রিডিউস হবে না। বোর্ডসে রিডিউস কি হয় বলো তো? বলবে এই হ্যালো অ্যালকেনের ইন্ট্রোডাকশনটা বাদ, ফিজিক্যাল প্রপার্টি বাদ, ইউজেস বাদ, যেগুলো পৃথিবীর কোনো কাজে লাগে না, তোমাকে সেটা পড়াবো না, তুমি সেটা নিজে এমনি বাস্তবে পড়বো না, ঠিক আছে? আচ্ছা স্যার এঁকে নিয়েছি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে লোন পেয়ারটা এসছে, এটা পর এই যে শিফট করেছে তখন অর্পণ হয়েছে এখানে, আর এখানে প্লাস সাইন হয়েছে, আর এই যে পাই বন্ডটা এখানে মাইনাস হয়েছে। আমি এর পরে আবার আঁকছি, দেখো তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকবে। আমি আগে নরমাল এরকমটা এঁকেছি, দেখো নরমাল এরকম এঁকেছি, এরকম এঁকেছি। আমার কি আছে, ডবল বন্ড Cl আছে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে প্লাস সাইন আছে, এটা নিয়ে গেছি। এখানে একটা পাই বন্ড আছে, আমার এখানে একটা পাই বন্ড আছে, সেটা আমি এঁকে দিয়েছি। এবারে কি হচ্ছে দেখো, এই যে বন্ডটা, এই যে নেগেটিভ সাইনটা, এই নেগেটিভ সাইনটা তোমার এই কার্বনে আসবে, আর এইটা পরের কার্বনে শিফট হয়ে যাবে। দেখো মানে খালি শিফট হচ্ছে, এই করে ঘুরছে, তাহলে এই নেগেটিভটা এখানে এসছে, ওহো এখানে এসছে নেগেটিভটা, আর এখানে নেগেটিভ হয়েছে, দেখো এই বন্ডটা এখানে চলে এসছে। এটা বুঝতে পারলে স্টেপটা? ওইখানে ঘোরাও, এখানে লেখো।
এই অবধি হয়েছে আঁকা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো আমার এখানে বন্ডটা এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম। এবারে কি হবে, এই মাইনাসটা পরের কার্বনে যাবে, এই কার্বনে যাবে, আর এই বন্ডটা পরের কার্বনে শিফট হবে। তাহলে সেটা এখানে আঁকো। এরকম করে আঁকলে তাহলে তুমি ডবল বন্ড সিএল, এখানে লোন পেয়ার, এখানে প্লাস, এখানে তুমি লোন পেয়ার দিয়েছো, এই বন্ডটা এখানে আছে। এবারে এই মাইনাসটা পরের কার্বনে শিফট করে গেছে, এখানে এই বন্ডটা পড়ে যাবে, আর এই ডবল বন্ডটা এই কার্বনে চলে আসে মাইনাস হয়ে। দেখো এরকম হয়ে গেল। এটা আঁকো আমার সঙ্গে সঙ্গে, এঁকে নাও এটা। স্যার আঁকছি স্যার। হয়েছে স্যার। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমি ছবিটা আঁকলাম এখানে, আবার এরকম হতে পারে আমি আবার পরে আঁকছি। দেখো এরকম এঁকেছি, পরে কি হয় দেখো, তাহলে এই বন্ডটা এখানে আছে, এই বন্ডটা এখানে আছে, এই যে মাইনাসটা এখানে চলে এলো, আর এই বন্ডটা আবার আগের মতো খুলে গেল, আবার খুলে গেল। তাহলে কি হলো, সি, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ার হয়ে গেল এখানে, আর এখানে বন্ডটা চলে এলো। দেখো আমি এখানে নাম্বারিং করছি, 1 2 3 4, এখানে 5। ভালো করে খেয়াল করে দেখো, Roman 1 and 5 both compounds are exactly same, only difference arrangement of electron। এই ভেতরে যেরকম ছিল একটু উল্টো হয়ে হয়েছে। তাহলে in the benzene ring pi electrons are not fixed, they are moving। বেনজিন রিংয়ের মধ্যে পাই ইলেকট্রনটা মুভ করছে, এই যে এরকম করে যে আছে এখানে পাই গুলো এরকম করে মুভ করছে, আর এরকম করে ডটের মুভ করছে। এখানে সিএল আছে। মানুষের হাত খুব সেনসিটিভ, মানুষ এরকম ডট ডট করে গোল করতে পারে না, কষ্ট হয়, তাই সে কি করে, সে এমনি সিম্পল গোল করে দেয়। তাই তুমি বইতে রিঅ্যাকশন পড়ার সময় দেখবে যে কখনো এরকম লেখা আছে, কখনো এরকম লেখা আছে, কখনো এরকম লেখা আছে। এইটা এবং এইটা হচ্ছে 1 থেকে 5 যেটা আমি এঁকেছি বোর্ডে, এগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। ওই 5খানা রেজোনেটিং স্ট্রাকচারকে একসঙ্গে বোঝানো হয় এই স্ট্রাকচারটা দিয়ে, একে বলে রেজোনেন্স হাইব্রিড। ওই 5খানা স্ট্রাকচারকে বারবার না লিখে আমরা একটা ভাবে লিখে দিচ্ছি, ভেতরে গোল করে দিচ্ছি, মানে ভেতরে পাই বন্ডটা মুভ করছে, এটাই বোঝাচ্ছে। একে বলছি আমরা রেজোনেন্স হাইব্রিড। তাহলে আমরা এক্সামের সময় যে কোনোটা লিখতে পারি, মানে আমরা এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, এরকম যা কিছু লিখতে পারি। আচ্ছা, এইটা পড়ে আমার কি লাভ হলো? এইটা পড়ে আমার লাভ হলো যে হ্যালোয়ারিনস কেমন রিঅ্যাকশন দেবে এখান থেকে বুঝতে পারলাম। কি করে বুঝতে পারলাম আমাকে এবার বলো তুমি। স্যার এইটা কি আছে নিচের নামটা, বেনজিন হ্যালোজেন হাইব্রিড? কার হাইব্রিড? তোমার হাইব্রিড? না স্যার, বেনজিন হ্যালোজেন হাইব্রিড। বাবা, কেন বেনজিন হ্যালোজেন হাইব্রিড? তো এটা তো রেজোনেন্স হাইব্রিড বললাম, রেজোনেন্স হাইব্রিড। ও ওকে। রেজোনেন্স হাইব্রিড। হ্যাঁ স্যার। স্যার এটাকে কি স্টেরিক হিন্ড্রেন্স বলে? না না, একদম বলে না। স্টেরিক হিন্ড্রেন্স মানে আমি বলে দেবো, ওটা অন্য জিনিস, বলে দেবো তোমাকে, ঠিক আছে?
একে বলে রেজোনেন্স এফেক্ট, একে বলে এফেক্ট, প্লাসার এফেক্ট। আচ্ছা, একে আরো বলে ওরিয়েন্টেশন এফেক্ট, কিন্তু এটা স্টেরিক এফেক্ট নয়। বলো। আচ্ছা, বেঞ্জিন থেকে আনলাম জিনিসটায়, আমাকে বুঝিয়ে বলো দেখি তোমরা যে এই বেঞ্জিন রিং এর কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা, আমাকে বলতে পারবে? স্যার কোন একটা পজিশন না দিলে স্যার অর্থ মেটা প্যারা কি করে বলবো? একদমই তাই, যে বেঞ্জিন রিং অল দা পজিশনস আর ইকুইভ্যালেন্ট, যতক্ষণ না আমি এখানে এই বেঞ্জিন রিংয়ে কোন একটা গ্রুপকে ঢোকাই ততক্ষণই বলতে পারবে না কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা। আচ্ছা, তার মানে বেঞ্জিন রিং লাইক দ্য ট্রাফিক রোড, বেঞ্জিন রিং লাইক দ্য রোড, রাস্তার মতো, যেখানে ট্রাফিক পুলিশ না দাঁড়ালে কোনো লোকজন কোনো রুল মেনটেন করছে না, ট্রাফিক পুলিশ দাঁড়ালেই এত লোক সব রুল মেনটেন করছে, না হলে নিউ টাউনের রাস্তা এখানে ফাঁকা, সিগন্যাল আছে কিন্তু পুলিশ নেই, ও লাল নীল সবুজ চলে যাও মারো, সব সিগন্যাল থেকে চলে যাচ্ছে, কারণ ট্রাফিক পুলিশ নেই। সেরকম এই বেঞ্জিন রিংটা হচ্ছে রাস্তার মতো, এখানে যদি কোনো গ্রুপ না থাকে তাহলে সেখানে ডিরেকশন কে দেবে? তাহলে দেখো ভালো করে বোঝো কিন্তু কি বলছি, আমি এই গ্রুপটাতে এই রিংয়ে একটা গ্রুপ ঢোকালাম, তাহলে একটা গ্রুপ এক্স ঢোকালাম, তাহলে আমাকে বলো এই এক্স যেখানে লিখেছি বেঞ্জিন রিংয়ে ওই এক্সটা রেসপেক্টে কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা? স্যার পাশে দুটো পজিশন অর্থ, ওর পরেরটা মেটা আর একদম ওর অপোজিটে, তার মানে এই গ্রুপটা রেসপেক্টে এই দুটো অ্যাডজাস্ট হচ্ছে অর্থ, অপোজিটটা হচ্ছে প্যারা, আর এইটা হচ্ছে মেটা। তোমাকে আমি এগুলো আগের ক্লাস শিখিয়েছি, আগের ক্লাসগুলোতে। হ্যাঁ স্যার এগুলো বলেছি তোমাকে, তাহলে তোমাকে পড়িয়ে দিয়েছি অলরেডি, আর তোমাকে আমি রিঅ্যাকশন দেখিয়েছি করে, দেখো প্রেসিডেন্ট পড়েনি এরকম কোনো রিঅ্যাকশন দেখিয়েছি করিয়ে? না স্যার, ওইটা স্যার আপনি একটু গ্লিম্পস দিয়েছিলেন যখন হ্যালো এডিনের প্রিপারেশনটা, যখন হ্যালো এডিন ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছিল, ওতে স্যার আপনি একটু বুঝিয়ে দিয়েছেন কি হয় অর্থ, কি হয় প্যারা, কি হয় মেটা। একদমই, এবং সেখানে বলেছিলাম যে সিএলটা সহজে বেরোবে না, পি নয়, মনে আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে বলো ভালো করে, এখানে এই যে সিএলটা এখানে আছে, এটা কোন পজিশন, এই পজিশনটা কোন পজিশন? অর্থ, অর্থ, অর্থ পজিশন। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে অর্থ পজিশন, এটা কোন পজিশন? প্যারা। এটা কোন পজিশন? অর্থ। অর্থ। তার মানে দেখো বেঞ্জিন রিং এর সঙ্গে যখন তোমার একটা মানে গ্রুপ থাকছে সিএল, তার রেসপেক্টে দুখানা অর্থ আছে আর একখানা প্যারা আছে। একখানা অর্থ দুখানা প্যারা, তাই তো? নাকি একখানা প্যারা দুখানা অর্থ, কি আছে? স্যার দুটো অর্থ, দুটো মেটা, একটা প্যারা। আচ্ছা, এবারে বলো আমাকে, যখন তুমি এখানে সিএল কে বসিয়েছো, তাহলে সিএল কে বসানোর পরে তোমার ইলেকট্রন রিচ কোথায় কোথায় হয়েছে? কোথায় কোথায় ইলেকট্রন রিচ হয়েছে? অর্থ আর প্যারায়। অর্থ আর প্যারাতে হয়েছে, তাহলে ইলেকট্রন রিচ হয়েছে অর্থ প্যারাতে। তাহলে আমাকে বলো ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাক করবে? আমি যে এখানে বাইরে থেকে ইলেকট্রোফাইল কে অ্যাড করি, তাহলে বেঞ্জিন রিংয়ে সে কোথায় অ্যাটাক করবে গিয়ে? অর্থ আর প্যারায়। তাহলে দেখো আমি স্টার মার্ক দিয়ে এখানে লিখিয়েছিলাম, আবার তুমি লেখো এখানে স্টার মার্ক দিয়ে, যে হ্যালো অ্যালিনস সিএল, মানে হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে হ্যালোজেনটা হচ্ছে অর্থো এন্ড প্যারা ডিরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। In haloarenes, halogen group due to Placer effect, it is ortho and para directing towards electrophilic aromatic
সাবস্টিটিউশন রিঅ্যাকশন স্যার আরেকবার in haloarenes halogen group is ortho and para directing in ortho and para directing হ্যাঁ স্যার ortho and para directing towards electrophilic aromatic substitution reaction So ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. এই যে কথাটা বললাম এবং এই যে তোমার টপিকটা শেখালাম এর আন্ডারে কিন্তু সব রিঅ্যাকশনই হবে, এটা হচ্ছে বেসিক। এটা খাতায় লিখে নিয়েছো, মুছে দেবো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ Number 1, nitration reaction. অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সুবিধা আছে একটা, এই যে আমরা নাইট্রেশন রিঅ্যাকশন পড়াচ্ছি না, পৃথিবীর যে কোনো কিছু নাইট্রেশন করলে আমি একই রিএজেন্ট ব্যবহার করব, এই সেম রিএজেন্ট। তুমি যদি চাও যে তুমি এখানে নাইট্রেশন করছো ক্লোরোবেনজিনের, তোমার ইচ্ছা না আমার এর করার ইচ্ছা নেই, আমি আমার নিজে নাইট্রেশন করব, তাহলে তুমি কি করে বলো দেখি? এই রিএজেন্টটা তুমি তোমার উপরে ঢেলে নেবে, তাহলে তুমি সেখানে কি হয়ে যাবে? নাইট্রেটেড হয়ে যাবে। রিএজেন্টটা কি মানে আমি বলতে চাইছি, ফর দ্য নাইট্রেশন রিঅ্যাকশন ইউ ক্যান ইউজ এনি সাবস্টেন্স, আমার রিএজেন্টটা ফিক্স। অর্গানিক কেমিস্ট্রি যে পলিগুলো আছে ফেনল সব ক্ষেত্রে রিএজেন্ট সেম এবং সেম মেকানিজম, তাই তোমাকে আমি হাতে গুনে 5 এসে পড়াবো আজকে, একদম গুনে গুনে 5টা। এই 5টা রিঅ্যাকশন সারা অর্গানিক কেমিস্ট্রিতেই আছে, তোমাকে এটা পড়ানোর পরে বইগুলো দেখিয়ে দেবো তোমাকে আমি। মানে প্রায় 50% পড়াবো আজকেই হয়ে যাবে পড়া, এটা বুঝতে পারবে। স্যার আপনার ভয়েস অনেক কেটে কেটে আসছে। আচ্ছা, এই হচ্ছে আমার রিএজেন্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এইটা হচ্ছে রিএজেন্ট। ক্লোরোবেনজিন একে বলে মিক্সড অ্যাসিড, এটাকে বলে মিক্সড অ্যাসিড। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড একে বলে মিক্সড অ্যাসিড। স্যার এবারে স্যার কেটে যাচ্ছে স্যার কথা স্যার আপনার।
হ্যাঁ স্যার, বড্ড কেটে যাচ্ছে, আপনার সিগন্যাল রেড দেখাচ্ছে। নাইট্রেশন রিঅ্যাকশনটা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। নাইট্রেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই যে বললাম এটা হচ্ছে মিক্সড অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে মিক্সড অ্যাসিড নিলাম, এখান থেকে একটা ইলেকট্রোফাইল জেনারেট করবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে তোমার NO2 প্লাস। এই রিয়েজেন্ট থেকে এটা জেনারেট হবে, এটাকে বলে ইলেকট্রোফাইল। এর মধ্যে প্লাস সাইন আছে এখানে, NO2 প্লাস, ইলেকট্রোফাইল। এটা তোমার এটা একটা ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। এবারে ইলেকট্রোফাইলটা যেখানে বেঞ্জিন দিকে Cl আছে তার রেসপে কোথায় অ্যাটাক করে বল, মানে Cl যে আমি এখানে আঁকি, এখানে আঁকছি দেখো, বলো কোথায় ঢুকবে? অর্থ আর প্যারা। তাহলে এটা হচ্ছে অর্থ পজিশন আর প্লাস, একসঙ্গে কিন্তু হবে না, মানে অর্থ প্লাস প্যারা একসঙ্গে কিন্তু অর্থ প্লাস ঢুকবে না, মানে দুটো আলাদা প্রোডাক্ট হবে। এখানে একটা Cl আর এখানে একটা NO2, ঠিক আছে? তাহলে এখানে তোমার হচ্ছে অর্থ প্লাস প্যারা। কেন অর্থ প্যারাতে হলো তার এক্সপ্লেনেশন তোমাকে আমি একটু আগেই দিয়েছি। বাই দ্য প্লাস আর এফেক্ট অফ দ্য Cl, যে Cl enhance the electron density on the benzene ring at ortho and para position. যে Cl যেহেতু প্লাস আর এফেক্টিং গ্রুপ, তার জন্য Cl কিন্তু অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটিকে এনহান্স করেছে। স্যার আরেকবার বলুন। এটা কিছুই তো বলিনি, রিঅ্যাকশন লিখলাম তো, যা বলা তো আগে বলে দিয়েছি তো। ওই Clটাতে প্লাস আর এফেক্ট আছে, তাই প্লাস আর এফেক্টের জন্য তোমার এই অর্থ প্যারাতে রিঅ্যাকশনটা কেন হলো, কারণ Clটা প্লাস আর এফেক্টিং গ্রুপ, তাই অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন রিচ হয়েছে, তাই সেখানে ইলেকট্রোফাইলটা সেখানে অ্যাটাক করেছে। আচ্ছা স্যার, ডিউ টু স্যার প্লাস আর এফেক্টিং গ্রুপ অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং টুয়ার্ড ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, অর্থ প্যারাতে করে একদম। पर এখানে এবারে দেখো যেটা স্বর্ণা বলেছে যে স্টেডি এফেক্ট, তোমাকে আমি এখন বলছি। এবারে আমার এখানে হয়েছে অর্থ, এখানে হয়েছে প্যারা, এর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর আমরা কি করে বুঝবো? কোনটা মেজর কোনটা মাইনর কি করে বুঝবো আমি? দেখো যখন এখানে অর্থ পজিশন, এই অর্থ পজিশন স্টেরিক ক্রাউডিং মানে কি, স্টেরিক এফেক্ট মানে কি? মানে ধরো একটা রুমটা খুব ছোট, সেখানে 10 জন লোক বসতে পারে, কিন্তু সেখানে টিচার 50 জনকে অ্যাকোমোডেশন দিয়েছে, তাহলে সেখানে তোমার কি হবে? স্টেরিক ক্রাউডিং হবে, মানে স্টেরিক এফেক্ট কাজ করে। মানে কি? সেখানে স্পেসটা কম, সেই স্পেস কমের জন্য সেখানে কিছু মানে রিপালশন কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে Cl এর সঙ্গেই আছে NO2 পাশেই, তাই এখানে স্টেরিক এফেক্ট কাজ করবে, স্টেরিক এফেক্ট। কিন্তু এখানে কিন্তু প্যারা পজিশন আছে বলে এখানে অনেক লেস স্টেরিক এফেক্ট কাজ করবে, এই জন্য এটা হচ্ছে মেজর। তার মানে সব সময়
প্যারাটাই মেজার করতে হবে অর্থ থেকে, কারণ প্যারা পজিশনে থাকলে দেখো অনেক দূরে দূরে আছে, অনেকটা ডিসটেন্স মেনটেন করে আছে। এই কোভিড এর কালে সিচুয়েশন মেনটেন করেছে, অপোজিটে আছে। এটা খাতায় লিখে নাও। আর এই যে রিএজেন্টটা, এটা কিন্তু একদম ফিক্সড। প্রোবেনজিন বলো, ফেনল বলো, যা যা করবো রিঅ্যাকশন আমরা সবসময় এই রিএজেন্ট নেব নাইট্রেশন করলে। এটাই হচ্ছে একটা তোমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন আমি লিখছি উপরে। Sir, nitration is an electrophilic aromatic substitution reaction. হ্যাঁ একদমই, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো তোমাকে আগে আমি লিখিয়েছি তো যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থো এন্ড প্যারা ডিরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হয়েছে এটা? হ্যাঁ স্যার। মুছে দেবো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? দেবমিতা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে তোমার সালফোনেশন। দেখো তুমি কিন্তু নতুন করে লেখো আবার, আমি কিন্তু লিখছি সালফোনেশন। ফর দ্য সালফোনেশন রিএজেন্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড and 80 degree centigrade temperature and 8 hours 8 hours ধরে হিট করছি, তখন এখানে ফর্মেশন হয় SO3H+। এটা একটা ইলেকট্রোফাইল। একই লজিক, অর্থো প্যারা। তোমার কি মনে হচ্ছে এরকম মুখস্থ করতে হচ্ছে খুব করে? খালি রিএজেন্টটা মনে রাখতে হচ্ছে কি রিএজেন্ট ফর সালফোনেশন, তুমি নিজেই করতে পারছো এখন দেখো। স্যার SO3H কে কি বলা হয়? SO3H গ্রুপকে বলে সালফোনিক অ্যাসিড গ্রুপ। সালফোনিক অ্যাসিড, তাই ওই কম্পাউন্ডটার নাম হচ্ছে হ্যাঁ প্যারা ক্লোরো সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড, তাহলে অর্থো ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারা ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। স্যার সালফোনিক আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। কি সমস্যায় পড়েছি বলতো? কি আবার কেটে যাচ্ছে কথাগুলো? তোমার কথা শুনতেই পাচ্ছি না আমি। অস্মিতা তো পুরো টং টং করে গিটার বাজাচ্ছ। দেবস্মিতার বাড়িতে কি ওয়াইফাই আছে? হ্যাঁ স্যার। কেটে কেটে যাচ্ছে কেন এরকম আমার মাঝে মাঝে? এখন আবার ঠিক হয়ে গেছে তো? মাঝে মাঝে 1 সেকেন্ড 2 সেকেন্ড কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার স্ক্রিনটা হেজে আসছে। হ্যাঁ স্যার। এখন স্ক্রিনটা হেজি? হ্যাঁ স্যার।
তাহলে আমি জুম ওয়াইফাই চেঞ্জ করব, তাহলে এই অ্যালায়েন্স ব্রডব্যান্ড তো অনেক হাই স্পিড দেয়, তাই নিয়েছি এটা অনেক ধরে চলছে আমার। তাহলে আমি আবার দেবমিত্র তুমি কি নিয়েছো ওয়াইফাই, তোমার কি চলে, এয়ারটেল না অ্যালায়েন্স? স্যার বিএসএনএল এর ব্রডব্যান্ড ভালো হয় এখন, তো এটাই মার্কেটে ভালো চলে না, উঠে গেছে বিএসএনএল, এখন নেই আর। না স্যার চলছে স্যার, লেটেস্ট নিউজ এসেছিল না 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 বিএসএনএল নেই, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, আমাদের অর্গানাইজেশনে পাই ছিল, বিএসএনএল এখন উঠিয়ে দিয়ে নতুন নেওয়া হচ্ছে। স্যার আমার বিএসএনএল দাদা এখন বিএসএনএলই আছে, আমি জানি স্যার, আমার দাদাই বিএসএনএল আমাদের টেকনো ইন্ডিয়াতে বিএসএনএল কানেকশন ছিল এত বড় ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু বিএসএনএল দিতে পারছে না। বিএসএনএল কি করেছে, বিএসএনএল কোম্পানিটা আছে কিন্তু ওইটা বেসরকারীকরণ হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছে অন্য একটা প্রাইভেট কোম্পানিকে। তো ওদের কোনো কিছু গভর্নমেন্ট আছে স্যার, এখনই গভর্নমেন্ট আছে স্যার, আমার দাদা গভর্নমেন্টই আছে এখন স্যার। জানি না, মানে আমাদের তো বলছি কানেকশনে খুব প্রবলেম বলে আমরা এখন নতুন করে বিএসএনএল বাদ অনেক নিচ্ছি। হ্যাঁ তোমার বাড়িতে কি আছে বলে অমিতা? স্যার অ্যালায়েন্সই আছে। ও তাহলে আমার তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড। স্যার ওটার নাম কি স্যার? আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, স্যার ওই প্রোডাক্টের নাম কি একবার বলবেন স্যার? সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড না স্যার, অর্থো সালফোনিক ক্লোরোবেনজিন। অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারাক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। মাইনার প্রোডাক্ট। তাহলে দেখো এখানে তুমি নিচ্ছ কনসেন্ট্রেটেড সালফোনিক অ্যাসিড SO3, যেটা একটা ইলেকট্রোফাইল। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 3, সবাই কিন্তু এই রিঅ্যাকশনটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, কারণ একটা H কে রিপ্লেস করে ঢুকছে এখানে SO3H, এখানে একটা H কে রিপ্লেস করে ঢুকেছে এখানে, তাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যারোমেটিক সাবস্টিটিউশন। স্যার এখানে এই নাইট্রেশন সালফোনেশন সবই স্যার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে। তোমরা আবার নতুন করে রিঅ্যাকশন লেখো, নাম্বার 3টা হ্যালোজিনেশন। আচ্ছা তোমার মনে পড়ে আমরা যখন হ্যালোজেন্সের প্রিপারেশন পড়েছিলাম, সেখানে পড়েছিলাম বেনজিন প্লাস ক্লোরিন, এবং সেখানে একটা অনেক বড় লিস্ট লিখেছিলাম, এপিডাস্ট, Ap2O3, মনে পড়ে? হ্যাঁ স্যার। ওই সেম রিজন আমরা এখানে নেব, সেখানে বেনজিন নিয়ে নিয়েছিলাম, এখন এই একই রিঅ্যাকশন, ওই একই রিজন নেব এখানে। এখানে নিচ্ছি ক্লোরিন, एफिडास्ट और एनाहिड्रास AlCl3 যা লিখেছিলাম আগে ওগুলো সবই নিতে পারো তুমি, और एनी लुइस অ্যাসিড, যেটা আগে লেখা হয়েছিল হ্যালোজিনেশন প্রিপারেশনে পড়ানো হয়েছিল। তাহলে এইখান থেকে তোমার প্রডিউস হবে Cl+,
Cl প্লাস প্রডিউস হবে, তাহলে সেখানে অর্থোতে Cl প্যারাতে Cl, অর্থোতে Cl প্যারাতে Cl হবে। একই রকম এটাও সেই Cl প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর এখানে সাবস্টিটিউশন হচ্ছে একটা H কে রিপ্লেস করে ঢুকছে, এখানে প্রোডাক্ট একটা H কে রিপ্লেস করে ঢুকছে, অর্থো প্লাস প্যারা। তোমাকে জিজ্ঞেস করে হয় অর্থো এন্ড প্যারা, তখন তুমি কিন্তু যেটা একদম বিগিনিং এ বললাম ওরিয়েন্টেশন এফেক্ট, মানে ক্লোরোবেনজিনের রেজোন্যান্স স্ট্রাকচার, তুমি সেটা এ কে এক্সপ্লেন করবে যে ortho and para position become electron rich, that's why electrophile attacks at the ortho and para position. স্যার আরেকবার বলবেন why electrophiles attack ortho and para position? ওই একই তো কথাই, একটাই কথাই। ওকে, ওই অর্থো প্যারাতে ইলেকট্রন রিচ, তাই অর্থো অ্যাটাক করছে, একটাই কথা, কিছু নতুন কথা নেই। ঠিক আছে, এটা নেক্সট নাম্বার 4। স্যার মুছুন না, লিখছি। হয়ে গেছে স্যার। ফিডেল ক্র্যাফট সায়েন্টিস্টের নাম, ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। স্যার এই রিঅ্যাকশনে হ্যালোজিনেশন রিঅ্যাকশনে স্যার Cl2 আর Fe- একসাথে অ্যাটাক করবে, মানে একসাথে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, ক্লোরিন এফিডাস বা অ্যানহাইডাস LCl3, অ্যানহাইডাস জিঙ্ক ক্লোরাইড, কিউ প্লাস ক্লোরাইড, BF3 BCl3। আমি বলছিলাম Cl2 আর Fe- অপশন আছে কি দুটো একসাথে আসবে? হ্যাঁ, আরে ক্লোরিন প্লাস এফিডাস অর LCl3 একসঙ্গেই আছে, ক্লোরিন আর এফিডাস একসঙ্গেই, ক্লোরিন এফিডাস অর ক্লোরিন অ্যানহাইডাস LCl3 or chlorine BF3 or chlorine FeCl3, ক্লোরিনটা তো থাকবে, নাহলে হবে কি করে? ওকে স্যার। এখানে কি হচ্ছে দেখো না। আচ্ছা এবার দেখো ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন, তুমি এখানে কি নিচ্ছ? তুমি এখানে নিচ্ছ RX, তুমি সেখানে নিচ্ছ RX, মানে কি অ্যালকিল হ্যালাইড নিচ্ছ, এখানে অ্যালকিল হ্যালাইড, আর একই মানে ওই হ্যালোজিনেশনে যা রিএজেন্ট নিয়েছো ওই একই জিনিসই কন্টিনিউ করো, এফিডাস্ট মানে RX প্লাস এফিডাস্ট or RX প্লাস অ্যানাডাস LCl3 সবার একই কাজ। কি করে দেখো এখানে এই যে RX এখানে আছে আর এফিডাস্ট বা তোমার হচ্ছে LCl3, এখানে ডেফিসিয়েন্সি আছে LCl3 এর মধ্যে, এই একটা Cl কে নিয়ে নেয় দিলে সেখানে AlCl3 আর X মাইনাস হয়, আর এখানে R প্লাস হয়, এরকম করে R প্লাস হয় আর LCl3 X মাইনাস হয়। তাহলে এটা হচ্ছে এখানে ফরমেশন হয়, বুঝতে পারলে কিছু? হ্যাঁ স্যার। মানে এখানে সিম্পল R প্লাসটা ফরমেশন হলো। আচ্ছা তুমি আরটাকে যা খুশি নিতে পারো, যে তুমি আগে পড়েছো, আর এক্স মানে যা খুশি নিতে পারো হ্যালোজেন। তাহলে এখানে অর্থতে আর প্যারাতে আর, দেখো একই জিনিস পড়া চলছে, এখানে অ্যালকিল গ্রুপ ঢুকলো তাই কি বলছি অ্যালকাইলেশন। লিখে নাও এটা নাম্বার 4 ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
তুমি আমাকে বলো যদি আমি এখানে আর এক্স নিই, যদি এগুলো না নিই তাহলে রিঅ্যাকশন হবে? স্যার ইলেকট্রোফাইল বানবে না স্যার। হ্যাঁ, তার মানে তোমাকে কিন্তু এগুলোকে নিতে হবে, এগুলো না থাকলে রিঅ্যাকশনটা এখানে ইলেকট্রোফাইলটা প্রিপেয়ার হবে না, তাই রিঅ্যাকশনটা কন্টিনিউস এখানে হবে না। স্যার হুম, স্যার আমরা 11th একটা পড়েছিলাম ফেরেলক্রাফট অ্যাসাইলেশন, ওটা একই এটা? এখনই বলবো অ্যাসাইলেশন, অ্যালকাইলেশনও যেটা পড়েছি তুমি, আচ্ছা অ্যালকাইলেশনও পড়েছিলে সেখানে, বেঞ্জিনের সঙ্গে পড়েছিলে তো, সেখানে বেঞ্জিনে আর হয়েছিল এমনি। এটা হয়েছে লেখা? আর একটা এই অ্যালকাইলেশনের আরেকটা এক্সাম্পল লেখো। এই অ্যালকাইলেশনের তুমি আরেকটা এক্সাম্পল লেখো, তুমি সেখানে নতুন করে লেখো। তুমি সেখানে নিচ্ছ CH3Cl, তাহলে দেখো কি হচ্ছে যে CH3Cl এই বন্ডটাকে নিয়ে নিচ্ছে, হচ্ছে এইটা মাইনাস আর CH3 প্লাস, এখানে হচ্ছে CH3 প্লাস, তাহলে এখানে CH3 এখানে CH3, মানে আমি আর এর জায়গায় মিথাইল গ্রুপ নিলাম এখানে। এটা একটা এক্সাম্পল দেখালাম কি করে হয়, বুঝছো কি? Yes, হ্যাঁ sir. স্যার। লেখো খাতায় এটা এক্সাম্পল সব, মানে তোমাকে যদি এক্সামে শর্ট নোট থাকে না, তুমি ফার্স্টে লিখবে ফর্মুলাটা, এই আর দিয়ে লিখবে, তারপর একটা এক্সাম্পলস দেবে। Alright. হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 5, ফিডেল-ক্র্যাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। দেখো অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন সেখানে আমি কি করব দেখো, সেখানে নিচ্ছি RCOCl RCOX এরকম নিলাম, তুমি কিন্তু নতুন করে লিখবে। দেখো তাহলে আর সি ডবল বন্ড ও এক্স, এই বন্ডটাকে নিয়ে চলে গেল, দিয়ে সেখানে হলো এক্স মাইনাস, আর এই পাশে হচ্ছে আর সি ডবল বন্ড ও প্লাস। তার মানে দেখো তোমার এই যে সি ডবল বন্ড ও প্লাস, এই যে আর, এটা তোমার ইলেকট্রোফাইল। সোজা কথা ওই দেখো রিয়েজেন্ট কিন্তু একই নিচ্ছি, এফিডাস্ট AlCl3 যে কিছুটা নাও, যারা হ্যালোজেন ক্যারি করে, যারা হ্যালোজেনকে নিয়ে নেয়, তোমার কাছে লম্বা লিস্ট আছে আগের ক্লাসে, ওই লিস্টটা তুমি ফলো করবে। এটা হচ্ছে তোমার ফিডেল-ক্র্যাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন, এটা একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
ঠিক আছে এটা? না স্যার, হয়নি স্যার। হয়ে গেছে স্যার। সবার হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। তুমি এখানে একটা এবারে এক্সাম্পলস নাও। তোমরা নেক্সট লেখো আবার। এখানে Cl নিলাম, এখানে CH3COCl, তাহলে এখানে CH3CO প্লাস ফরমেশন হলো CH3Cl, CH3CO প্লাস, এখানে AlCl4 মাইনাস, এখানে CH3, এখানে CH3। এটা एग्जांपल হয়ে গেল এখানে। আর এই জায়গায় মিথাইল গ্রুপ নিলাম, একই জিনিস দেখো না তুমি। স্যার হ্যাঁ, স্যার মানে যদি আমাদের কোনো এরকম রিঅ্যাকশন লিখতে হয় তাহলে ওই তিনটে স্টেপ লিখতে হবে, মানে ওই অ্যাটাকিং ওইসব লিখতে হবে? মানে এগুলো বলছে এরকম দেখানো হতে হবে কি না এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা দেখাতে হবে না, তোমাকে দেখালাম বোঝানোর জন্য। তোমাকে দেখালাম যে কি করে প্রডিউস হয় ইলেকট্রোফাইলটা, তুমি দেখাতে পারো, অসুবিধা নেই। আমাকে বলো এই পার্টটা খুব কষ্ট লাগছে বুঝতে, আমাকে বলো দেখি একটু ভালো করে। না স্যার। সোজা আছে তো নাকি? হ্যাঁ স্যার। দেবমিতা, সৌরদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা তুমি এই যে 5 রিঅ্যাকশন পড়লে, তুমি বই খুলে দেখো, ফেনল চ্যাপ্টার খোলো, অ্যালডিহাইড খোলো, অ্যামিনস খোলো, সেখানে দেখবে সব জায়গাতেই এই গুণে গুণে 5 রিঅ্যাকশন লেখা আছে। এই নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সব ক্ষেত্রে আমার রিএজেন্ট এক, প্রোডাক্টও একই হবে। খালি তুমি এখানে নিয়েছো Cl, তুমি এখানে Cl টাকে চেঞ্জ করে OH করে দিলে। মানে ধরো তুমি এখানে ফেনল রিঅ্যাকশন করছো, তোমাকে দেখাচ্ছি। ধরো তোমাকে লিখতে হবে, বোঝাচ্ছি, জাস্ট লিখতে হবে না এটা। ধরো আমি সেখানে ফেনলের রিঅ্যাকশন করছি, তুমি এই ফেনলই থাকবে, দেখো না এরও তো প্লাস রেখে, তাহলে Cl এর যা রিঅ্যাকশন হবে এখানে তাই হবে। এই দেখো তোমার যে পরে চ্যাপ্টারটা আছে না অ্যালকোহল ফেনল ইথার, ফেনলেরও সব রেশন পড়া হলো আমার। তাই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যানিন ভালো করে পড়ে নিতে পারলে তোমার ব্যাস এটা তোমার ভিত গড়ে গেল, তোমার ফাউন্ডেশন হয়ে গেল, এখানেই তোমার এখানেই জীবন সেট হয়ে গেল। তুমি সব বাকি নিজেই বানাতে পারবে। তুমি বলবে না আমার ওই ভালো লাগছে না, আমি অন্য কিছু নেবো। দেখো ফেনলেরও একই রিঅ্যাকশন, কিন্তু নাইট্রেশন, সালফোনেশন, অ্যাসাইলেশন একই রকম প্রসিডিউর করবে। তুমি আমার ওই ভালো লাগছে না, আচ্ছা ওই আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি কাকে দেবে? NH2 গ্রুপ নেবে। দেখো অ্যানিলিন লাস্ট চ্যাপ্টার তো এটা আছে, অর্গানিক কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার এটা। তাহলে ঠিক আছে,
শুধু খালি অ্যাসাইলেশন কেন, মানে নাইট্রেশন, হ্যালোজিনেশন, যা খুশি নাও, আমার রিএজেন্ট ওই 5টা রিঅ্যাকশন সব জায়গায় আছে। তুমি বলো না আমার এটা পড়তে ভালো লাগছে না, এটা একদম লাস্ট চ্যাপ্টার চলে গেছে, না না লাস্ট চ্যাপ্টারে নয়, লাস্টটা আগেরটাই আসবে। আচ্ছা ইথার এরকম আছে, দেখো এখানে লোন পেয়ার, এরও প্লাস আর এফেক্ট, তাহলে এখানেও হবে OCH3, এখানেও হবে OCH3। শুধু খালি অ্যাসাইলেশন কিন্তু নয়, আমি জাস্ট দেখাচ্ছি বোঝানোর জন্য, নাইট্রেশন, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন সবকিছু ওই একই টেকনিক, একই প্রসেস, একই মেকানিজম, খালি যারা যারা প্লাস আর এফেক্ট তাদের রিঅ্যাকশনও কিন্তু সব এই হ্যালোয়ারিনস এর মতই হবে। আমার সিলেবাসের মধ্যে প্লাস আর আছে, মাইনাস আর আছে, ব্যাস তোমার থেকে গেলাম, প্লাস আর হলে অর্থ বেরাতে হবে, আর মাইনাস আর হলে মেটাতে হবে। তাহলে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে গেল বলা। আচ্ছা নেক্সট রিঅ্যাকশন নাম্বার 6, হ্যালোজেনস এর রিঅ্যাকশন বলছি। এই অবধি ঠিক আছে তো? ইয়েস স্যার। এখানে আমার Cl আছে, মানে এটার নাম হচ্ছে তোমার ক্লোরোবেনজিন। আচ্ছা দেখো আমি তোমাকে না শুরু থেকে খালি ক্লোরোবেনজিন রিঅ্যাকশন দেখাচ্ছি, তাহলে কি ব্রোমো আয়োডের সব রিঅ্যাকশন আলাদা আলাদা হবে নাকি? সব আর একই রিঅ্যাকশন হবে। আমি তোমাকে Cl দেখাচ্ছি, Cl Br I প্রত্যেকের একই রিঅ্যাকশন, যা তোমাকে রিঅ্যাকশন পড়লাম 5টা রিঅ্যাকশন, নাইট্রেশন, সালফোনেশন, Cl হলো যা, Br হলো তা, I হলো তা, একই, সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। আচ্ছা এবারে আমাকে বলো, আমি এখানে নিচ্ছি aqueous KOH, আমি এখানে নিচ্ছি aqueous KOH, তাহলে কি তুমি যেটা আগের ক্লাসে পড়েছিলে যখন এখানে CH3 CH2 Cl ছিল, আমরা সেখানে নিয়েছিলাম aqueous KOH। এই নিচেরটায় কি হয়েছিল গো আমাদের প্রোডাক্টটা? নিচেরটায় প্রোডাক্ট কি হয়েছিল? aqueous KOH কি হয়েছিল? স্যার অ্যালকোহল এসেছিল, মানে Cl টা রিপ্লেস করে OH ঢুকেছিল, আমরা তাই পড়েছি কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিটা কোনো কথা বলছো না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা সেখানে aqueous KOH দিলে সেখানে SN2 রিঅ্যাকশন হয়েছিল 1 ডিগ্রি ক্ষেত্রে, দিয়ে সেখানে Cl টা উঠে গিয়ে OH হয়েছিল। তাহলে কি আমার এই ক্লোরোবেনজিনেও কি আর ওই aqueous KOH দিলে ওই Cl টা উঠে গিয়ে OH হবে? হ্যাঁ স্যার। হবে কেন? স্যার হবে, মনে হচ্ছে হবে স্যার। তাহলে আমার এখানে Cl টা উঠে গিয়ে OH হলো, কিন্তু এখানে কিন্তু Cl টা উঠে গিয়ে OH টা হবে না সহজে। কেন হবে না? না না Cl টা উঠবে, হবে না স্যার, পাশে অর্থতে OH এসে যাবে স্যার। কোন তুমি বুঝতে পারছো না, হ্যাঁ বোঝার চেষ্টা করছো না। তোমাকে আমি হাতে গুনে গুনে 5 রিঅ্যাকশন আগে পড়িয়ে দিয়েছি, 5টা রিঅ্যাকশন, তার বাইরে অর্থ মেটার কোনো রিঅ্যাকশন আর নেই বাকি। তোমাকে আমি হাতে গুনে গুনে নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসিলেশন পড়িয়ে দিয়েছি। এর বাইরে aqueous, আমি তোমাকে কথাটা বোঝো আমার কি বলছি। আমি এখানে aqueous KOH দিয়েছি, দিলে আমরা পড়েছি যে Cl টা উঠে গিয়ে OH হয়। তাহলে আমার ওইখানে এই যে Cl টা আছে
ওই সিএলটা উঠে গিয়ে কি ওইচ হবে আমি জানতে চাইছি। তুমি আমার কি অর্থ মেটা কেয়ারা কিছু একটা বলছো? আমি স্যার বলছিলাম কি ওএইচটা ওই আমি বলছি যে এখানে অর্থ মেটাতে কোনো রিঅ্যাকশন হবে না, তোমাকে আমি 5টা রিঅ্যাকশন করিয়ে দিয়েছি অর্থ মেটা প্যারা হওয়ার। ওকে স্যার ওকে। এবারে বলো কি বলছো? না না স্যার কিছু না। এবার কি বলছো অর্থ মেটা প্যারা বাদ দিয়ে বলো। না স্যার এই জিনিসটা যে প্রোডাক্টটা হচ্ছে আরে বাবা মানে নামটা কিচ্ছু আসেনি, নামটা অনেক দূরে। আমি যা জিজ্ঞেস করছি রিঅ্যাকশনটা হবে কিনা, আমি জাস্ট লিখিনি, জিজ্ঞেস করছি হবে কিনা। আমি তোমাকে আরো সিম্পল করে বলছি, তুমি কি আগে রিঅ্যাকশন পড়িতে পড়োনি? যেটা বলছি যে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি হ্যালাইড, আমি এখানে অ্যাকোয়াস কেবল দিলে এখানে আমার SN2 রিঅ্যাকশন হয়ে Cl টা উঠিয়ে দিয়ে OH হলো। এটা কি বুঝতে পেরেছো? জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। এবারে আমার এই কথাটাই জিজ্ঞেস করছি, যখন কম্পাউন্ডটা হচ্ছে অ্যারোমেটিক মানে অ্যারাইল, এটা ছিল অ্যালকিল, এটা হলো অ্যারাইল, তাহলে সেখানেও কি আমি যদি অ্যাকোয়াস কেউইচ দিই তাহলে কি সেখানেও কি আমার সিএলটা উঠে গিয়ে ওইচ হওয়ার সম্ভাবনা আছে? সেটা আমি এখন বলবো। এটা কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা কি বলছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা সিম্পল হয়ে বলছি। এবারে দেখো এখানে এই যে বন্ডটা আছে, তোমাকে আমি একটু আগে যেই কথাটা শেখালাম যে এই যে এর লোন পেয়ার ক্লাসার এফেক্ট আছে, এই বন্ডটা এখানে ছিল, এই বন্ডটা এখানে গেল, স্যার ভিডিও আটকে গেছে স্যার। স্যার আপনার ভিডিও ফ্রিজ হয়ে গেছে আর অনেক হেজি হয়ে গেছে। ঠিক হয়েছে এখন? না স্যার এখনো হেজি আসছে আমাকে। না স্যার। দেবমিতা দেখতে পাচ্ছ? দেবমিতা না স্যার আমার কাছেও হেজি আসছে। যে মহা সমস্যার কথা। তো যেটা বলছি এখানে কি ক্লিয়ার হয়েছে বোর্ডটা? না স্যার হেজে আছে স্যার। এবার হচ্ছে কি আবার কি হলো? হ্যাঁ স্যার হচ্ছিল স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে প্রায়। কি হচ্ছিল? মানে ক্লিয়ার হচ্ছিল স্যার, হয়ে গেছে এবার ক্লিয়ার। আচ্ছা তোমাকে এখানে কি বলছি, স্যার হচ্ছে না, হেজি আসছে এখনো। এখন একটু ক্লিয়ার হয়েছে স্যার। তোমাকে এখানে কি বলছি দেখো, আমি এই যে বলছি এখানে ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনের প্লাস আর এফেক্ট আছে এখানে, তাই এই সিসিএল বন্ডটা হয়ে গেছে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তার জন্যই এই সিএলটা কিন্তু বেরোবে না। এখানে যেরকম সিএলটা বেরিয়ে চলে গেল, এখানে কিন্তু সিএলটা বেরোবে না, কারণ এখানে ডবল বন্ড ক্যারেক্টার গেইন হয়েছে। তাই তুমি ওখানে কিন্তু ওইচটা পাবে না নরমাল কন্ডিশন। নরমাল কন্ডিশন রুম টেম্পারেচার তুমি কিন্তু পাবে না। তুমি কিন্তু এখানে মানে রুম টেম্পারেচারে এটা পাবে না, এই রিঅ্যাকশনটা পাবে না রুম টেম্পারেচারে। কেন? এই যে দেখালাম তোমাকে একে, আগেও তোমার খাতায় আঁকা আছে দেখো,
খাতায় লিখে নাও, ডিউ টু প্লাস আর এফেক্ট, খাতায় লিখে নাও একটু, ডিউ টু প্লাস আর এফেক্ট অফ সিএল। এই দেখো এরকম করে এঁকে নে পুরোটা, যেটা আগে আঁকা আছে। তারপরে লিখবে ডিউ টু প্লাস আর এফেক্ট CCl বন্ড, ডিউ টু প্লাস আর এফেক্ট CCl বন্ড, এই C সিঙ্গেল বন্ড Cl বন্ড, এরকম লিখবে ডিউ টু প্লাস আর এফেক্ট CCl বন্ড গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। ডিউ টু প্লাস আর এফেক্ট CCl bond get partial double bond character. Due to plus or effect CCl bond get partial double bond character. That's why bond order increases, also bond strain increases. কিছু বুঝতে পারছো কি বলছি আমি? স্যার আর একবার বলুন স্যার। এই যে এখানে বলছি আমি যে প্লাস এর এফেক্টের জন্য এই CCl বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার গেইন হয়ে গেছে, এখানে ডবল বন্ড ক্যারেক্টার গেইন হয়ে গেছে বলে বন্ড স্ট্রেনটা খুব বেড়ে গেছে, বন্ড অর্ডারটাও বেড়ে গেছে, তাহলে বন্ডটা খুব স্ট্রং বন্ড, তাই তুমি Clটাকে ইজিলি রিপ্লেস করতে পারছো না। সো ডিউ টু প্লাস আর এফেক্ট CCl বন্ড গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার, দ্যাটস ওয়াই বন্ড অর্ডার ইনক্রিজেস, বন্ড স্ট্রেন ইনক্রিজেস। বুঝছো কিনা বলো দেখি আমাকে একটু। তোমার এখানে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে Clটা ইজিলি লিভিং গ্রুপ ছিল, কিন্তু এখানে লিভিং গ্রুপ নয়, কারণ এই Clটা বেনজিনের সঙ্গে রেজোন্যান্স করে আছে, রেজোন্যান্স করে আছে বলেই এই বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার গেইন করে গেছে। ডবল বন্ড ক্যারেক্টার গেইন করলে কি বন্ডটা স্ট্রং হবে না উইক হবে? এই বন্ডটা কি সহজে বেরোবে এখন কেটে? বেরোবে কি না? স্ট্রং হবে স্যার। এই জন্যই বন্ডটা বেরোবে না, তার জন্যই কিন্তু এই Clটা উঠে গিয়ে উইক হবে না। ওকে স্যার। তুমি এখানে 50টা কোশ্চেন লেখো, 50টা কোশ্চেন বলছি, এই 50টা কোশ্চেনের আনসার সবগুলো একই হবে, 50খানা কোশ্চেনের আনসার একই হবে, যেটা বললাম এখনই। 50টা কোশ্চেন লেখো, আমি বলছি এক এক করে। নাম্বার 1 লেখো, why chlorobenzene does not give SN to reaction easily? Question number 1, why chlorobenzene does not give SN to reaction easily? Why chlorobenzene? Why chlorobenzene does not give SN to reaction easily? লিখেছো? Yes sir. নেক্সট কোশ্চেন লেখো, why chlorobenzene does not hydrolyzed by aqueous base easily? Does not hydrolyze with aqueous base easily. নেক্সট কোশ্চেন লেখো, সবার কিন্তু আনসার একটাই, যার যেটা বললাম একটু আগে। নাম্বার 3 নেক্সট কোশ্চেন লেখো, why chlorobenzene does not give phenol easily? Why chlorobenzene does not produce phenol easily? যাতে পরীক্ষায় কোশ্চেনগুলো তুমি বুঝতে পারো যে সবার আনসার একই হবে। দেখো লজিকটা সব ক্ষেত্রেই একই, কেন SN2 দিচ্ছে না, কেন হাইড্রোলাইসিস হচ্ছে না, কেন ফেনল হচ্ছে না রুম টেম্পারেচারে, সবার আনসার একই।
নাম্বার 4 লেখো। হয় chlorobenzene does not give white precipitate, হয় chlorobenzene does not produce white precipitate with silver nitrate. লিখেছো? হয় chlorobenzene does not give white precipitate after reactions with silver nitrate. হয়েছে? হ্যাঁ স্যার। এরকম ধরনের যতগুলো কোশ্চেন হবে তোমাকে আমি একটু স্যাম্পল বলে দিলাম এখানে। যদি সেখানে Cl না হয়ে Br হয়, I হয়, সবার আনসার একই হবে। সেখানে যা যা থাকবে এরকম টাইপের সবার আনসার একটাই। কেন হচ্ছে? আমি এখানে যদি সিলভার নাইট্রেট দিই, ধরো আমি এখানটায় সিলভার নাইট্রেট দিলাম, যেখানে Cl নিয়েছি, যে অ্যালকিল হ্যালাইড, আমি এখানটায় সিলভার নাইট্রেট দিলাম, আমি কিন্তু ওইখানটায় অনায়াসেই হোয়াইট নাইট্রেট পাচ্ছি, কিন্তু ক্লোরোবেনজিনে কিন্তু পাচ্ছি না, কেটে দিয়েছি আমি এখানে, পাচ্ছি না ক্লোরোবেনজিনে। হয় ওই লজিক বললাম, আমার তো বন্ডটা স্ট্রং হয়ে গেছে, আমার তো এই বন্ডটা স্ট্রং হয়ে গেছে, বন্ডটা তো কাটছেই না, তাহলে সে Cl-টা ফ্রি নয়। বেনজিনের সঙ্গে যে Cl-টা আছে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো, হ্যাঁ মুখস্থ করবে না কোনো কিছু, দরকার বেশি বলে দিচ্ছি। এখানে Cl-টাতে সঙ্গে স্ট্রং বন্ড করে গেছে, স্ট্রং বন্ড করলে ফ্রি নয়, ফ্রি না হলে সে কি করে HCl প্রডিউস করবে? যদি ফ্রি নাই হয় তাহলে সে কি করে রিপ্লেস হবে? যদি সেখানে ফ্রি নাই বা হয় তাহলে সেখানে SN2 কি করে দেবে? যদি ফ্রি না হয় তাহলে Cl-টা কি করে রিপ্লেস হয়ে OH ঢুকবে? বুঝছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমি তোমাকে যা বোঝালাম তোমাকে কিন্তু বাড়িতে পড়তে হবে এটা। তুমি কিন্তু বাড়িতে যদি না পড়ো তাহলে কিন্তু সব ভুলে যাবে, পরের ক্লাসে বলবে হ্যাঁ স্যার আমার মনে ছিল, আমি পড়ে নেবো এবারে, এতদিন আমি পড়িনি, আমি আজকেই পড়বো, তাহলে কিন্তু সব ভুলে যাবে, কিছু তো মনে থাকবে না। এবার দেখো তাহলে আমরা লাস্ট টপিক, তাহলে দেখো দেখি আমি যদি এখানে অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NaOH নিই এটার মতো করে, আমি যদি এখানে রুম টেম্পারেচার নয়, যদি ড্রাস্টিক কন্ডিশন নিই, মানে অনেক বেশি টেম্পারেচার দিচ্ছি, অনেক বেশি হিট দিচ্ছি বন্ডটা কাটার জন্য, যদি খুব বন্ডটা স্ট্রং হয় তখন আমাকে বন্ডটা কাটতে হবে, সেখানে দিচ্ছি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 300 atm প্রেসার, তখন হচ্ছে কিন্তু রুম টেম্পারেচার কিন্তু রিঅ্যাকশন হচ্ছিল না, কিন্তু আমি ওকে খুব প্রেসার দিয়ে করলে হচ্ছে। যেরকম দেখো তোমরা বাড়িতে কি নরমাল কন্ডিশনে পড়বে? কিছুতেই পড়বে না বাড়িতে, তোমাকে বাড়ির লোক চেপে চুপে ঠেলে গুঁজে জেকে পিটিয়ে পড়াচ্ছে, তো সেটা হচ্ছে এরকমই, এই Cl-টা কিছুতেই বেরোবে না, ওকে পিটিয়ে পিটিয়ে বের করানো হচ্ছে। এখানে পেটাচ্ছে কে? আগুনে হিট করছি, আগুনে পোড়াচ্ছি, প্রেসার দিচ্ছি, তখনই Cl-টা বেরোচ্ছে। Cl-টা কিন্তু সহজে বেরোচ্ছে না, দেখো তুমি অনেক কষ্ট করে বের করতে হচ্ছে, সেই কষ্ট কে করছে? এই টেম্পারেচার দিচ্ছ, হিট দিচ্ছ, প্রেসার দিচ্ছ, তবেই হচ্ছে। বুঝছো কি? হ্যাঁ স্যার। এই যে প্রসেসটা লিখলাম, এই প্রসেসটার নাম হচ্ছে ডাউস প্রসেস। আমরা এটা আবার ফেনলে পড়বো, এটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনলের চ্যাপ্টারে আছে, ইম্পর্টেন্ট প্রিপারেশন। তাই যারা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস ভালো করে পড়ে নেবে তাদের পক্ষে অর্গানিক কেমিস্ট্রি পরের চ্যাপ্টারগুলো অনেক ইজি লাগবে। আর যারা কিছুতেই পড়ছে না, যারা ভাবছে যে বাবা কি মুখস্থ করতে হচ্ছে, খালি মুখস্থ করে ধান্দা, তারা কিন্তু তাদের জীবনটা কিন্তু খুব কঠিন শুরু হলো অর্গানিক কেমিস্ট্রি পরে যখন কন্টিনিউ করবো আমি।
যারা এটা খুব কষ্ট করে পড়ে নিতে পারবে তারা দেখবে বেশ রিল্যাক্স লাগে পরে পড়তে, বা এটা রিভিশন হচ্ছে আমাদের। আর যারা কিছুই পড়ছো না তারা কিন্তু যখন আমি পরের কন্টিনিউ করবো অ্যালকোহল ফেনল ইথার, তখন ভাবে বাপরে বাপ কি মুখস্থ, তোমার দম বেরিয়ে যাচ্ছে, মনে হবে তোমার তোমার গলাকে টিপে ধরেছে, এরকম মনে হবে। যেরকম কোভিড হলে এরকম হয় না, মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগবে, হ্যাঁ ওইরকম মনে হবে তখন তোমার। যারা মনে হচ্ছে মুখস্থ করবো খালি, শুধু কিচ্ছু বুঝবো না, খালি মুখস্থ করে তাদের দম বন্ধ হয়ে আসবে কদিন পরে। এ তো একদম ইজি কথা। এ সিএলটা বেরোচ্ছে না, তাকে পিটিয়ে বের করবো, টেম্পারেচার হিট দিলাম। সিএল বেরোচ্ছে না, তাই এখানে প্রেসার পাচ্ছি না। সিএল বেরোচ্ছে না, তাই SN2 পাচ্ছি না। কেন বেরোচ্ছে না কেন? এই তো সিঙ্গেল বন্ড তো নয়, এটা ডবল বন্ড করে ক্যারি করে গেছে প্লাস আর এফেক্টের জন্য। প্লাস আর এর জন্য আবার অর্থপ্যারাও হয়েছে, সবই তো একই, এই তো একটাই তো কথা। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমার কিন্তু হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস এর রিঅ্যাকশন প্রায় মানে পুরোটাই বলা হয়ে গেছে, কিছু স্পেসিফিক বাকি আছে, হাতে গোনা 2-3টে রিঅ্যাকশন, সেটা তোমাকে আমি পরের ক্লাসে বলবো, এবং পুরো চ্যাপ্টারটা একবার কোশ্চেন আনসার ডিসকাশন করবো ক্লাসের মধ্যে। তোমাদের কাজটা হচ্ছে বাড়িতে বসে, আমি তোমাকে আজকে আবার কিছু নেম রিঅ্যাকশন লিস্ট পাঠিয়ে দেবো, যেটা হলো পড়া। তুমি আগের দিনের তো করে যারা করেছো একটা আলাদা খাতা বানাবে, ওই খাতা কারো শুধু মেশাবে না, ওই খাতাটা তোমার প্রিপারেশন সমস্ত নেম রিঅ্যাকশন সেখানে লেখা থাকবে। ঠিক আছে? তাহলে তোমার কি এক দেখবে পড়া হচ্ছে, সেখানে নেম রিঅ্যাকশন লিখে যাচ্ছ, একসঙ্গে একবার দেখে মনে পড়ে যাবে। আর অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ না করে টেকনিক্যালি ট্রিক্স শিখে নাও, ট্রিক্স দিয়ে করো, টেকনিক দিয়ে করো, মনে রাখার একটা টেকনিক দিয়ে করো নিজের মতো করে, যে এরকম করে মনে রাখবো আমি, তাহলেই হবে। বাড়িতে সলিউশনের পরীক্ষাটা দিয়ে দেবে, আমাকে তার ফিডব্যাক দিয়ে দেবে। ডান স্যার। অর্গানিক কেমিস্ট্রি প্রিভিয়াস যে বইগুলো আছে বইয়ের এক্সারসাইজ সলভ করবে। তোমার বোর্ডস পরীক্ষায় এনসিইআরটি এক্সাম্পলার যে বইটা আছে, এনসিইআরটি এক্সাম্পলার বইটা থেকে বাইরে কোনো কোশ্চেন আসবে না। এনসিইআরটি এক্সাম্পলার বই আছে তোমার কাছে একটা? স্যার পিডিএফ আছে। পিডিএফ, ব্যাস ওইটা হলেই হবে একদম, ওইখান থেকেই সব পড়বে। আর প্রিভিয়াস এর যে কোশ্চেনের বইটা কিনেছো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, সেখান থেকে খালি সলভ করে যাবে খাতায়। দেবমিতা বইটা কিনেছো? হ্যাঁ স্যার। ওইখান থেকে কিন্তু সলভ করা শুরু করে দাও এই চ্যাপ্টারটা, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস। আসমিতাও শুরু করে দাও পড়তে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস। ওকে স্যার। স্যার ছুটি? হ্যাঁ চলো, বাই স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, তাহলে আমি এন্ড করে দিচ্ছি।